This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা এবং সন্ধ্যা সুপার প্রাইম টাইম নিয়ে আপনাদের সঙ্গে আমি স্টুডিও থেকে রয়েছে মধুকল্পিতা, আমার সঙ্গে রয়েছেন আমাদের দুই সহকর্মী দীপ এবং তন্নিষ্ঠা। দেখুন, স্কুলের মধ্যেই শিক্ষককে রড দিয়ে পেটালেন তৃণমূল নেতা। শাসক নেতার মারে হাত ভাঙলো, মাথা ফাটলো স্কুল শিক্ষকের। মালদার হরিশ্চন্দ্রপুরে স্কুলের শাসক নেতার শাসন, দুর্নীতিতে অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে সরাতেই এই রোষ। সুব্রতোষ রয়েছেন আমাদের প্রতিনিধি। সুব্রতোষ, ঠিক কি অভিযোগ উঠে আসছে? দেখো, ঘটনা হচ্ছে মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মশালদা গ্রাম পঞ্চায়েতের তালগাছি সিনিয়র মাদ্রাসা এবং এই স্কুলে টিআইসি যিনি এখন নতুন রয়েছেন, মানে বর্তমান টিআইসি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, নাম মোহাম্মদ হেফজুর রহমান এবং সহকারী শিক্ষক আফজাল হোসেন, এই দুজনকে মারধর করা হয়েছে। অভিযোগ যে মাদ্রাসার যিনি প্রাক্তন টিআইসি ছিলেন মোহাম্মদ আবুজার, তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে একাধিক মিড ডে মিল থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে স্কুলের একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং সেই কারণে তাকে সরিয়ে দেওয়া হয়। এই সরিয়ে দেওয়ার পরেই যেহেতু তিনি একেবারে সক্রিয় তৃণমূলের কর্মী এবং সমর্থক, তাদের সাথে বড় বড় নেতার সঙ্গে তার খুব ঘনিষ্ঠতা রয়েছে। এরপরেই তিনি যুব সভাপতি, তৃণমূলের ব্লক তৃণমূলের যুব সভাপতি মনিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে তিনি এবং মনিরুল ইসলাম সহ অভিযোগ প্রায় 11 জন মিলে সে স্কুলের মধ্যে হামলা করে এবং সেই শিক্ষক এবং সহশিক্ষক, প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং সহশিক্ষককে এক ঘরে টেনে হিঁচড়ে নিয়ে যায় একটা শ্রেণীকক্ষে। তাকে সেখানে ঘরে বন্ধ করে তাকে পেটানো হয়, লোহার রড বাঁশ দিয়ে তার 2 হাত ভেঙে দেওয়া হয়, জোর করে তাকে দিয়ে সাদা কাগজে সই করানো হয় বলে অভিযোগ। বাধা দিতে গেলে সেই সহকারী শিক্ষককেও মাথা ফাটিয়ে দেওয়া হয়। ফলে দুজনেই এখন কিন্তু চিকিৎসাধীন। বিশেষ করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হেফজুর রহমান, তিনি গুরুতর আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তাকে প্রথমে হরিশ্চন্দ্রপুর হাসপাতাল থেকে এখন তার অবস্থার অবনতি হওয়াতে চাঁচল সুপার স্পেশালিটি হসপিটালে তাকে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, যদি এখনো পর্যন্ত কিন্তু কেউ গ্রেফতার হয়। এখনো পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তুমি থাকো আমাদের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, তৃণমূল নেতাদের দাদাগিরি আমরা বিভিন্ন জায়গা থেকে দেখতে পাই, বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠে আসে। আর এভাবে স্কুলের মধ্যেই শিক্ষককে রড দিয়ে পেটালেন তৃণমূল নেতা। দেখুন, যে ঘটনার কথা বলছেন, যে হরিশ্চন্দ্রপুরে, মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে নাকি এই ধরনের ঘটনা ঘটেছে, তো আমাদেরকে স্তম্ভিত করে দিচ্ছে। একজন শিক্ষক সমাজের স্তম্ভ, তাকে সবাই শ্রদ্ধা করে। সেই শিক্ষককে স্কুলের ভিতরে ঢুকে লোহার রড দিয়ে মারা, এ তো ক্রিমিনাল। এবং এই ক্রিমিনাল অ্যাক্টের জন্য এর বিরুদ্ধে ইমিডিয়েট একে অ্যারেস্ট করা উচিত, অ্যাটেম্প্ট টু মার্ডার কেস হওয়া উচিত এবং এর জামিন পাওয়া উচিত না। গোটা পশ্চিমবঙ্গবাসীর সামনে এর শাস্তি একটি নিদর্শন হওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের সেই ক্ষমতা হবে কিনা জানি না, কারণ তৃণমূল নেতাদের গায়ে হাত দেওয়ার সাহস পায় না। বলে রাখি, এখনো পর্যন্ত কিন্তু অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি। না, আমি তো সেটাই বলছি যে তৃণমূলের পুলিশের ক্ষমতা হবে কিনা এর গায়ে হাত দেওয়ার আমার জানা নেই, কিন্তু এই সমস্ত নেতাদেরকে কান ধরে টেনে বাড়ি থেকে তুলে নিয়ে এসে জেলের ভেতরে ঢোকানো উচিত। তৃণমূল কংগ্রেস পুলিশ যদি করতে না পারে, তাহলে আমরা করব এদেরকে। ধন্যবাদ আপনাকে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ছিলেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে তৃণমূলের মুখপাত্র তন্ময় ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, স্কুলের মধ্যেই শিক্ষককে বেধড়ক মারধর, রড দিয়ে পেটানোর অভিযোগ উঠে আসছে তৃণমূল নেতার বিরুদ্ধে। মালদার হরিশ্চন্দ্রপুরের ঘটনা, আপনার প্রতিক্রিয়া? অত্যন্ত নিন্দনীয়, ঘৃণ্য একটা ঘটনা। এর সঙ্গে দলের কোনো যোগ নেই। দলের কোনো নেতা কর্মী যেই করে থাকুক, তার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। এই ঘটনায় পুলিশ প্রশাসন নিশ্চিতভাবে আইনানুগ ব্যবস্থা নেবে এবং কঠোর ব্যবস্থা নিতে হবে। এরা সমাজের কীট, তারা দলের যেই হন না কেন, দলের পক্ষ থেকে তাদের প্রতি কোনো ছাড় নেই এবং দল এটা অনুমোদন করে না। নিশ্চিতভাবে স্বাভাবিক নিয়মে কোনো শিক্ষককে মারধর, এটা কোনো দল সুস্থভাবে মেনে নেবে, এটা হতে পারে না। সুতরাং তৃণমূল কংগ্রেস এই
কথা বলে না। তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দুদিন আগেই বলেছেন যে মানুষের কাছে মাথা নত করতে হবে। তারপরেও যারা এই ঔদ্ধত্য দেখাচ্ছেন তাদের প্রতি দল ক্ষমাহীন। কিন্তু পাশাপাশি একটা কথা আমি শুনছিলাম, সুকান্ত বাবু রিয়াকশন দিচ্ছিলেন কিছুক্ষণ আমার আগেই। তিনি বলছিলেন দরকার পড়লে কান ধরে টেনে এনে আনতে হবে এবং কেউ ব্যবস্থা নিলে আমরা নেব। এই যে আমরা নেওয়ার তারা ক্ষমতায় নেই, সরকারের নেই, সেই অবস্থাতেই যদি তাদের এই মনোভাব হয় যে এখন থেকেই আইন তাদের হাতে তুলে নেবো, তার মানে সেও আর একটা ভয়ঙ্কর ট্রেন। আমরা তো অন্তত সমালোচনা করি, আমরা স্বীকার করি ভুল হলে, কিন্তু যারা ক্ষমতায় নেই তার ক্ষমতায় আসার আগেই বলছেন যে আইন। একটা বিষয় এখনো পর্যন্ত যিনি অভিযুক্ত তাকে কিন্তু গ্রেফতার করতে পারেনি পুলিশ। নিশ্চিতভাবে পুলিশ করবে। আপনারা দেখুন, আপনারা যখন জানতে পেরেছেন আমরাও আপনাদের মাধ্যমেই জানতে পেরেছি। নিশ্চিতভাবে দলের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। কাউকেই ছাড়া হবে না, দলের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন তন্ময় ঘোষ, তৃণমূলের মুখপাত্র। একদিকে মালদার ছবিটা আপনাদের দেখাচ্ছি, একবার শোনাই আপনাদের কি বলছেন তিনি, শুনুন। প্রথমে হেফজুর রহমানকে বলে যে তুমি আর আফজাল মাস্টার এদিকে আসো। এবার অফিসে কথা বলার কথা বললে ওরা কিন্তু অফিসে কথা বলতে চায় না। তার আগে সিসি ক্যামেরা অফ করে দেয় এবং ওদেরকে আমাদের যেতে যখন দেরি হয় তারপর তখন এই আমাদের পিয়ন এই এমডি নবীর আলম এর হাত দিয়ে আমাদেরকে ডেকে পাঠায়। এবার আমরা ওখানে গেলে ওরা কৌশলে আমাদেরকে একটা ক্লাসরুমে নিয়ে যায়। ক্লাসরুমে নিয়ে গিয়ে প্রথমে ধুমকি টুমকি দেয় যে কেন টিআইসি আর অ্যাসিস্ট্যান্ট হয়েছো, খুব মাস্তান হয়ে গেছো, এখানে মাস্তানি চলবে, আমাদের স্কুল আমাদের জায়গা, এ বলে এবার মোটা অঙ্কের দাবি, মানে টাকার দাবি করে। কত টাকা দাবি করছেন? এই 5 লাখ টাকা। শাসক দলের সবাই শাসক দলের। আপনাদেরকে দেখাচ্ছি মালদার ছবিটা দেখালাম, তবে এই প্রথম নয়, এর আগেরও দুটো ছবি আপনাদেরকে দেখাবো। হিন্দ মটর এবং কাকদ্বীপ দু জায়গার ছবি দেখুন। দু জায়গাতেই শিক্ষককে মারধরের ঘটনা ঘটে। কোথাও যোগা শিক্ষককে মার, তো কোথাও আরো এক শিক্ষককে মারধরের ঘটনা ঘটে এবং বিভিন্ন ক্ষেত্রে অভিযোগের তীরটা কিন্তু তৃণমূলের দিকেই যাচ্ছে। কাকদ্বীপ আর হিন্দ মটরের ছবি দেখাচ্ছি, তবে এই যে ঘটনা, অর্থাৎ এই যে মালদাতে যে ঘটনা ঘটে গিয়েছে, একেবারে স্কুলের মধ্যে শিক্ষককে রড দিয়ে বেধড়ক পেটালেন তৃণমূল নেতা, সেই ঘটনায় কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি কি বলছেন তার কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। আমাদের নেত্রী একদম অ্যাডমিনিস্ট্রেশনকে ফ্রি হ্যান্ড দিয়ে দিচ্ছে। যারা এই ধরনের ঘটনা ঘটবে পুলিশ তার ব্যবস্থা নেবে। এখানে কার কি রং, কোন জাত আমরা দেখব, আমরা চাই রুলস অফ ল লাগু হবে। 26-এর ভোটে অভিষেকের টার্গেট ভাঙড়, কিন্তু সেই ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠীকন্দল থামার নামই নিচ্ছে না। শীতের দুপুরেও উত্তপ্ত ভাঙড়, ভোটমুখী ভাঙড়ে ব্যাপক অশান্তি। আপনাদের জানিয়ে রাখবো, আরাবুল কাইজার বনাম শওকত গোষ্ঠীর লড়াইয়ে তুলকালাম কাণ্ড ভাঙড়ে। আরাবুলের পুত্র হাকিমুলের গাড়িতে হামলা, দুপক্ষের মধ্যে ব্যাপক ধাক্কাধাক্কি, মারামারি। হামলা চলে আরাবুলের পেট্রোল পাম্পেও, এমনটাই অভিযোগ। ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষর বাড়িতে হামলার ঘটনার পরেই এলাকার রণক্ষেত্র হয়ে ওঠে। আক্রান্ত নেতার বাড়ির সামনে নতুন করে উত্তেজনা। হাকিমুল এবং কাইজার অনুগামীদের ওপর চড়াও হয় শওকত অনুগামীরা, এমনটাই অভিযোগ। হারমাত বলতে আপনি একটু যদি নির্দিষ্ট করে বলেন, আপনার কথায় বেশ কিছু ইঙ্গিত রয়েছে, কোনোভাবে কি শওকত মোল্লাকে আপনি ইঙ্গিত করতে চাইছেন? আমি যেটা বললাম সেটাই, ভাঙড় ক্যানিংয়ে একজন হারমাদ আছে, আপনারা বুঝে নিন কে হারমাদ। দল কেন ব্যবস্থা নিচ্ছে না, প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না? আমি নাম করে হিরো করছি না, হারমাদকে নাম করে আমি হিরো করছি না। আজকে দল এবং প্রশাসনকে আমরা জানিয়েছি, তারা নিশ্চিতভাবে যথাযথ ব্যবস্থা নেবে। তৃণমূলের ক্ষতি করছে যার প্রতি ইঙ্গিত আপনার? একেবারে তৃণমূলকে মানে ক্ষতি করার জন্যই, ক্ষতি করার লক্ষ্যেই এসব করছে। আমি প্রশাসনের দ্বারস্থ হচ্ছে, এক্ষুনি কমপ্লেন করব এবং যথাযথ শিগগিরই যত সম্ভব হয় ওকে এবং ওর বাপকে অ্যারেস্ট করতে হবে, এটাই আমার দাবি প্রশাসনের কাছে। আজকে সকালে হাকিমুলের গাড়ির ওপর হামলার অভিযোগ উঠেছে, তারপরে আপনারাও নাকি ওর গাড়ি লক্ষ্য করে হচ্ছে তাড়া করেছেন বলে অভিযোগ করছেন। দেখুন, কোথায় হামলা করেছে, কে করেছে, কি বান্ধব, এই বিষয়ে আমরা জানি না। তবে ও যেখানে কিছু ঘটনা ঘটিয়ে এসছে, না হলে এরকম স্পিরিটে এসে আমাদের চাপা দিত না।
আহত মানে আমরা পড়ে যেতাম, বাঁচানোর মালিক আল্লাহ পাক ভগবান, শুধু গাড়িটা সাইড করে চেপে দিচ্ছিলাম বলে বেঁচে গেছি, না তো পুরো ডেড, পুরো গাড়ির তলায় আমরা পিষ্ট হয়ে যেতাম। অদূত মোল্লা তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মদক্ষ অদূত মোল্লার সাথে আমাদের কোনো রকম আমরা ঐক্যবদ্ধভাবে ছিলাম, কিন্তু যারা গদ্দার তারা অদূত মোল্লাকে বাড়ি এসে দেখতে এসেছিল, যে কোনো রকম কেউ মিথ্যাচার অপপ্রচার করেছিল, যে চক্রান্ত করেছিল, এবং অদূতদার সাথে এই গদ্দারদের সম্পর্ক আছে। আমরা দল চিহ্নিত করেছি এবং উদ্যন্ত নেতৃত্ব যারা আছে দল, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় করজোড়ে আবেদন করবে এই হাকিমুল, আরাবুল, প্রদীপ, অদূত সহ অবিলম্বে দল থেকে যদি না বহিষ্কার হয় আমরা কঠিনতম কঠিন আন্দোলনের ডাক দেবো। ভোটের আগে তৃণমূলের কোন্দলে ভয়ের ভাঙর পরিস্থিতি দেখছেন তো। আর এদিকে অভিযোগ সামনে আসছে যে শুধুমাত্র যে গাড়িতে হামলা হয়েছে এমনটাই নয়, এরপর জানা যাচ্ছে যে পেট্রোল পাম্প, আরাবুলের পেট্রোল পাম্পেও হামলা, এবং এখানেও কাঠগড়ায় শওকত শিবির। অভিযোগ পাম্পে ঢুকে তাণ্ডব চালায় শওকতের অনুগামীরা। আরাবুলের ছেলে হাকিমুলের দাবি পেট্রোল পাম্পেই হামলা হয়েছে তার উপরেও। এই ঘটনার সঙ্গে কোনো রকম ভাবে জড়িত নয়। আমি শুধুমাত্র আব্দুল অদূত মোল্লার বাড়িতে গেছিলাম, সেখানে গিয়ে অদূত মোল্লার সঙ্গে কথা বলছিলাম। শওকত মোল্লার কথায় এখানে কিছু লোকজন, কিছু দুষ্কৃতী এসে আমার গাড়ির ওপরে আক্রমণ করেছে, তার ভিজুয়াল আপনাদের কাছে আছে, নিশ্চিতভাবে আপনারা দেখলে বুঝতে পারবেন। এমতো অবস্থায় আমি ওখান থেকে বেরিয়ে চলে আসার পর আবার ফার্দার সেকেন্ড টাইম আমার উপরে আক্রমণ করা হয়েছে আমার পেট্রোল পাম্পে ঢুকে। অ্যাকচুয়াল ওখানে উন্নয়নের পাঁচালিতে টিম লিডার হিসেবে টিম 3-তে আমার নাম দিয়েছে, সঙ্গে হাকিমুল সহ আরো 18-19 জনের নাম আছে। তো এই সময় আমরা গতকাল জেলা সভাপতি সুভাষিস চক্রবর্তী মহাশয় ওনার বাড়িতে কাল আমাদেরকে ডাকেন, আমাদেরকে নিয়ে একটা বৈঠক করেন। সেই বৈঠক করার পরে ফেরার পরে অদূত মোল্লাকে শওকত মোল্লা মানে অকথ্য ভাষায় গালিগালাজ করে, এবং তার রেকর্ডিংও আমাদের কাছে আছে। কেন ওখানে গিয়েছিলিস, মানে জেলা সভাপতির কাছেও যাওয়া যাবে না, মানে একচ্ছত্র আধিপত্য ভাঙড়ে ও কায়েম করার চেষ্টা করছে। এখানে ও নিজের মনে করছে এটা পার্টিটা ওর নিজের, ও নিজের মতো করে এখানে দলটা করবে। এখানে কারুর, আমরা যারা দলটা করি, যেহেতু আমরা ওকে সেইভাবে মান্যতা দিই না, যার কারণে ওর প্রবলেম হচ্ছে। ও লোকজন দিয়ে কালকের অদূতের বাড়িতে অ্যাটাক করেছে সকালবেলা। আমি খুব সকালবেলা গিয়ে দেখা করে চলে আসার পরে হাকিমুলরা গিয়েছিল, যাওয়ার পরে হাকিমুল এবং প্রদীপের উপরে অ্যাটাক হয়, প্রদীপকে প্রচন্ড রকমভাবে মারধর করে। ওরা সেই অবস্থায় এখন থানায় ওরা গিয়েছে কমপ্লেন করতে। এই শওকত মোল্লার অত্যাচার থেকে ভাঙড়ের মানুষের মুক্তি চাই, এটা আমাদের দাবি। দেখুন, এই যে শওকত মোল্লা জামানা না, সেই শওকত মোল্লা জামানাতে এবারে এক কাট্টা করা হচ্ছে। এক কাট্টা হচ্ছে আরাবুল ইসলাম এবং কাইসার আহমেদ, তারা এক কাট্টা হচ্ছে বলেই কিন্তু দেখা যাচ্ছে। একদা শত্রু ছিল আরাবুল এবং কাইসার, শত্রু এখন শওকত, অর্থাৎ আরাবুল এবং কাইসারের শত্রু এখন শওকত। হাকিমুলের উপর হামলায় শওকতকেই দায়ী করছেন আরাবুল এবং কাইসার, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শওকত। আবার তৃণমূলে লড়াই, সেটাও আবার ভাঙড়ে। একদিকে আরাবুল ইসলাম, অন্যদিকে শওকত মোল্লা। আর এক্ষেত্রে অভিযোগ উঠল যে শওকত মোল্লার যে বাহিনী, তারা আরাবুল ইসলাম ঘনিষ্ঠ যারা, তাদের উপর আক্রমণ করলো। আরাবুল ইসলামের যে পেট্রোল পাম্প, তার ছেলে, তার উপরেও আক্রমণের ঘটনা ঘটলো। ভাঙড়ের মানুষজন শান্তি চাইছে, তারা বলছে শান্তি ফিরে আসুক ভাঙড়ে, কিন্তু ভাঙড় এখনও সেই ভাঙড়েই রয়ে গিয়েছে। যা পরিস্থিতি, বিধানসভা নির্বাচন একেবারে দরজায় কড়া নাড়ছে, সেই পরিস্থিতিতে ঘরের ঝামেলা এখনও মেটার কোনো নামগন্ধ নেই। বিধানসভা ভোটের আগ পর্যন্ত বা বিধানসভা ভোট ঘোষণা হওয়ার পরবর্তীতেও আদৌ কি এই ভাঙড়ের তৃণমূলের নিজেদের ঘরের ঝামেলা মেটানো যাবে, সেটাই একটা বড়সড় প্রশ্ন। আর যদি এই ঘরের ঝামেলা না মেটে, তাহলে কি আদৌ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করে দেওয়া যে টার্গেট 31টার মধ্যে 31টা বিধানসভা নিজেদের দখলে রাখা এবং সর্বোপরি ভাঙড় বিধানসভা নিজেদের দখলে রাখা, সেই টার্গেট কি আদৌ পূরণ হবে? বড়সড় প্রশ্ন থেকেই যাচ্ছে। ক্যামেরা পিকু দাসের সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা। যারা শওকত মোল্লার সাথে দল করত, তাদের উপরেই হামলা করছে শওকত মোল্লার লোকেরা। ইতিমধ্যে যেটা ঘটনা, আমরা বলবো দলকে যে কারা এরা, তৃণমূল কংগ্রেস না এরা হারমাত, না এরা এই তৃণমূল কংগ্রেসটাকে হারাতে এসছে। শওকত মোল্লা কিন্তু নিজেও জানে যে তৃণমূল কংগ্রেসটা ভাঙড়ে হারানোর জন্য তিনি এখানে দায়িত্ব নিয়েছেন। তিনি 34 বছর সিপিএম করেছেন, ভাঙড়ের মানুষ, ক্যানিং এর মানুষের রক্ত পর্যন্ত খেয়েছে। এখন ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের পুরনো কর্মীদের রক্ত খাচ্ছে।
আমি শুনলাম যে ওখানে হাতিমুল কোন একটা গ্রামে উস্কানি দিতে গিয়েছিল, সেখানকার ছেলেরা নাকি তাড়া করেছে, এই পর্যন্ত জানি। আমি খোঁজ খবর নিয়ে জানাবো, আমি ডিটেলসটা বলতে পারছি না, আমি ভিড়ের মধ্যে আছি তো। হ্যাঁ ঠিক আছে, সেটা আমরা দেখছি, খোঁজ খবর নিচ্ছি, কোনো ছোটখাটো ঘটনা ঘটতে পারে, আমি দেখে নিচ্ছি কি আছে। ওদের আদর্শগত তো লড়াই নয়, ওরা ভাগ বাটরার লড়াই, কে 25-75 কন্ট্রোল করবে এই লড়াই। তারপর আমি অনুরোধ করব দুটো গোষ্ঠীর নেতৃত্বদের কাছে যে ভাঙড়ের নামকে বদনাম হতে দেবেন না, অনুরোধ করছি। হিংসা মারামারি করবেন না, যার মারামারি হিংসা কাটাকাটি পচলাপচলি অসামাজিক কাজ করার যার অভ্যস্ত, যে তাকে সামাজিক কাজ সে করতে পারবে না, হার্ট অ্যাটাক হয়ে যাবে। বিধানসভা ভোটে ভাঙড় জয়ের টার্গেট নিয়ে কি বলেছিলেন অভিষেক, শুনিয়ে দিই আরো একবার আপনাদের। বাংলার মানুষকে কথা দিয়েছি যে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা এবং ভোট শতাংশ 2021-এর নিরিখে 26-এ বাড়বে। 2021-এ তৃণমূল জিতেছিল 214, এবার একটা হলেও আসন বাড়বে। আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন এই দক্ষিণ 24 পরগনা থেকে হয়। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। তার জন্য আমাদের যত পরিশ্রম করার করতে হবে, মানুষকে সাথে নিয়ে সংঘবদ্ধভাবে লড়তে হবে। আপনারা যেখানে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে, যে বুথে ঢুকতে বলবেন ঢুকবে, যে পাড়ায় সভা সমিতি করতে বলবেন করবে, কিন্তু একটা বুথেও বিজেপিকে গণতান্ত্রিকভাবে মাথা ছাড়া দেওয়ার সুযোগ করা যাবে না। শওকত মোল্লা যিনি ভাইপোর ডানহাত, আর তার সাথে আরাবুল, ভাঙড় বলে একটা বিধানসভা আছে, দুজনেই তৃণমূল, দুজনকে বোম মারছে, এ ওকে বোম মারে, ও ওকে বোম মারে। জিন হয় জিন, জিন বোতলের মধ্যে থাকে, বোতল থেকে বের হয়ে গেলে পরে জিন খাড়ে উঠে বসে। তো তৃণমূল এখন এই দুধেল গাইদেরকে এমন করেছে যে তারা বোতলের মধ্যে থেকে যখনই বাইরে বেরিয়ে আসে তখন সাধারণ মানুষের ঘাড়ে বসতে চায়, বোম আর গুলির লড়াই চড়তে চায়। যারা বোম আর গুলির লড়াই দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করে, তাদের পরিষ্কার বলে দিই, প্রত্যেকটা বোম আর গুলির হিসাব বিজেপি নেবে, ভারতীয় জনতা পার্টি নেবে, কাউকে ছেড়ে কথা বলবো না, প্রত্যেকটার হিসেব হবে। এবার এক ভোট কেন্দ্রের কথা বলবো, যেখানে একটি কেন্দ্রে এতজন দাবিদার, 16 জন দাবিদার। মালদার রতুয়ার কথাই বলছি। ভোট ঘোষণা এখন অব্দি হয়নি, কিন্তু সেখানকার বিধায়ক বলছেন যে কেউ নাকি এই যে 16 জন দাবিদার রয়েছে তাদের মধ্যে কেউ নাকি ইতিমধ্যেই তারা তাদের মতো করে একেবারে প্রচারও নেমে পড়েছেন, এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে। এবং ভোটের আগে থেকে, ভোট ঘোষণার আগে থেকে এই ছবি সামনে আসছে। ভোটের মুখে বিস্ফোরক দাবি রতুয়া তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। মালদার রতুয়াই নাকি তৃণমূলের একমাত্র নিরাপদ আসন, এই দাবি করছেন সেখানকার বিধায়ক। আরে বাবা, 16 জন প্রার্থী আছে, শোষণ ব্যানার্জি, কৃষ্ণেন্দু চৌধুরী, আকেশ কুন্ডু, মৌসুম নুর, অনেকে, 16 জন। মানে 16 জন দাবিদার? হ্যাঁ। তো আর আপনি? হ্যাঁ, আর আপনি? রতুয়া শেখ সমর মুখার্জি। এটা আমি তো প্রেস করে বলে দিয়েছি আগে, 16 জন দাবিদার আছে। ঠিক আছে, দল যেটা দেবে সেটা ফাইনাল। মৌসুম নূরের মতো হেভিওয়েট তৃণমূল ছেড়ে আবার ঘরে ফিরে সেই কংগ্রেসে যোগদান করাতে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে মালদা জেলা রাজনৈতিক মহলে। এবং এই পরিস্থিতিতে এখন এক কথায় বিভ্রান্ত মালদা জেলা তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই এই পরিস্থিতিতে তারা কি করবে কি করবে না, কোন জায়গায় কিভাবে প্রচার করবে, সেটাও তাদের কাছে এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর তারই মধ্যে এই রতুয়া নিয়ে তারা আরোই বিভ্রান্ত, কারণ এই রতুয়া বিধানসভাতে ইতিমধ্যেই নিজেদের মধ্যেই একরকম দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে, কে আগে যাবে এখন সেটাই দেখার। মালদা থেকে ক্যামেরায় মুজিবরের সঙ্গে সুব্রতোষ, TV9 বাংলা। দল যেটা সিদ্ধান্ত নেবে সেটাই শিরোধার্য, কারণ দল কাকে প্রার্থী করবে সেটা আমাদের জানার বিষয় নয়। আমরা যখন ডিক্লেয়ার করবো তখন আমরা জানতে পারবো। দল যাকে প্রার্থী করবে তার হয়ে করতে হবে। আমাকে যদি করে তা আমিও দলের হয়ে মানুষের জন্য যে আমার যে জনসংযোগ এবং
আমাদের তৃণমূল সরকার যে মানুষের উন্নয়ন করেছে এটাকে আমরা সামনে রেখেই আমরা মানুষের কাছে যাব এবং অবশ্যই জিতবো আমরা রতুয়া বিধানসভা। আমার যারা দল করি আমরা আমাদের মাথার পর একজনেরই ছবি আছে, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তিনি যা নির্ধারণ করবেন তাতে আমরা পথপ্রদর্শক হয়ে কাজ করব। সমর বাবুর এটা ব্যক্তিগত চিন্তাধারা, আমাদের চিন্তাধারা হচ্ছেন মমতাদি যা বলবেন তাই করতে হবে। আমি কেন দাবিদার হবো? আমি কি পাগল আছি? তৃণমূলের কতজন প্রার্থী এই নিয়ে তো বিজেপির খুব একটা চিন্তা হওয়ার কারণ না, মাথা ব্যথাও নাই আমাদের। আমরা রতুয়াতে জেতার জন্য বিজেপি প্রার্থী দেবে। আর 5 বছরে রতুয়ার বিধায়ক কী দুর্নীতি করেছে সেটা আমরা মানুষের কাছে তুলে ধরেছি। দেখুন, তৃণমূলের মৌসুম বিগাড় গয়া, কেন বলা হচ্ছে কথা? কেননা কোতোয়ালিতে, সেখানে কোতোয়ালির মৌসুম বদলে চরম একটা দ্বিধা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শুভেন্দুর কথাতেই নাকি তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ মৌসুমের। বিস্ফোরক দাবি করছে মালদা জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু। তার দাবি, শুভেন্দু অধিকারী মৌসুমকে তৃণমূলে এনেছিলেন, এখন তার পরামর্শে আবার তৃণমূল ছেড়ে কংগ্রেসে গিয়েছেন মৌসুম। একসময় এই আশিস কুন্ডুর নিচেও মালদা জেলার রাজনীতিতে শুভেন্দু ও মৌসুম ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। মৌসুমের এই দলবদল নিয়ে তৃণমূলের মালদা জেলার অধিকাংশ নেতাই মুখে কুলু পেটেছেন এবং মৌসুমের দলবদল নিয়ে তৃণমূল নেতা আশিস কুন্ডুর দাবিকে কটাক্ষ করেছে জেলা বিজেপি নেতৃত্ব। জেলা কংগ্রেস নেতৃত্বর দাবি, 2018 সালে তৃণমূল যেভাবে মালদায় পঞ্চায়েত ভোট লুট করেছিল তাতে নিজের জয় নিয়ে আশঙ্কিত ছিলেন মৌসুম। সে কারণে মৌসুম কংগ্রেস ছেড়েছিলেন, দাবি কংগ্রেস নেতা মোস্তাক আলমের। সারা বাংলায় মানুষ উত্তাল হয়ে আছে, তার ভোটাধিকার থাকবে কি থাকবে না সেই ব্যাপারে একটা কথা সাংসদ মৌসুমীর মুখ থেকে শোনা যায়নি। তিনি তার রাজ্যসভার টার্ম যেই শেষ হতে যাচ্ছে সঙ্গে সঙ্গে কী করলেন, আরেকটা দলে পালিয়ে গেলেন, আবার পিছনের দরজা দিয়ে হয়তো সোনিয়াজিকে ভুল বুঝিয়ে আবার রাজ্যসভার সাংসদ হওয়ার লক্ষ্যে। এর আগে এই শুভেন্দু অধিকারীর হাত ধরে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন এই মৌসুমী। সেদিনকে আবেগবান নেত্রী, আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বুঝিয়ে রাজ্যসভার সাংসদ হয়ে 6 বছর ধরে রাজ্যসভার সুবিধা ভোগ করলেন। এরা সুবিধাবাদী। আমরা তৃণমূল কংগ্রেসকে বলতে চাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, দেখুন ভারতীয় জনতা পার্টির ক্ষমতা কত এটা তৃণমূল কংগ্রেস কিন্তু বুঝতে পেরেছে। কারণ আমাদের বিরোধী দলনেতার কথাতে যদি কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস পরিচালিত হয় তো সার্বিকভাবে এটা ভারতীয় জনতা পার্টির জয়। সেই জন্য তৃণমূল কংগ্রেসের নেতা এবং নেত্রীরা এত বড় বড় কটাক্ষ করেন, তার জন্য আমরা ধিক্কার জানাই। কেন তারা বুঝতে পেরে গেছে যে শুভেন্দু অধিকারী আমাদের যে বিরোধী দলনেতা এবং ভারতীয় জনতা পার্টি কত সর্বশক্তিমান পার্টি। এমনিতেই তৃণমূলের উপরে মানুষ ক্ষুব্ধ হয়েছে, তৃণমূল পার্টি, কারণ পুলিশের উপরে তো ভর করে লুটতারায় অত্যাচার ছাড়া আর কোনো কিছু নাই। বিজেপিকে সুযোগ বুঝে বিজেপির সাথে ঘর করা, এটা মানুষ বুঝতে পেরে গেছে। মানুষ এবার কিন্তু তার যোগ্য জবাব দেবে, অনেক দিন হয়েছে। তৃণমূল লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বাড়ালে বিজেপি 510 টাকা বাড়াবে। বান্দোয়ানের সভা থেকে ঘোষণা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর। একই সঙ্গে তার আশ্বাস, বিজেপি ক্ষমতায় এলে বাংলার মহিলাদের লক্ষ্মীর ভান্ডার নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনারা লক্ষ্মীর ভান্ডার নিয়ে কোনো চিন্তা করবেন না। তৃণমূল যদি 500 টাকা বাড়ায়, আমি এই মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি, ভারতীয় জনতা পার্টি 510 টাকা হলেও তৃণমূলের থেকে বেশি বাড়িয়ে আপনাদের লক্ষ্মীর ভান্ডার দেবে। আপনারা শুনলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার আশ্বাস, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের লক্ষ্মীর ভান্ডার নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তৃণমূল কংগ্রেস যদি লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বরাদ্দ বাড়ায় তাহলে বিজেপি 510 টাকা বাড়াবে। বান্দোয়ানের সভা থেকে ঘোষণা সুকান্ত মজুমদারের। লক্ষ্মীর ভান্ডার যে সমস্ত মহিলারা পান তাদের স্বামীদের জন্য এবার বিজেপি নেতার নিদান। তিনি কি বলছেন? তিনি বলছেন লক্ষ্মীর ভান্ডার যে সমস্ত মহিলারা পান তাদেরকে ঘরে বন্দি করে রাখার ফতোয়া। ঠিক কি বললেন ওই বিজেপি নেতা, শোনাবো আপনাদের। এই নির্বাচনে লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা ভারতীয় জনতা পার্টিকে যেমন ভোট দেবেন, এখনো লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা আছেন যারা জোড়া ফুলে ভোট দিতে যাবেন। আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি,
বক্তব্য আপনারা শুনলেন এবং এই বক্তব্য ভাইরাল হতেই স্বাভাবিকভাবে বিতর্কের ঝড়। কি বলছেন শশী চঞ্জিমারা, শুনুন। তো এই কালীপদ বাবু যিনি নাকি রাজ্য কমিটির মেম্বার, তাহলে রাজ্য কমিটির যদি এই মানসিকতা থাকে প্রকল্প বন্ধ করে দেব, যারা প্রাপকরা আছেন তাদেরকে বাড়ি থেকে বেরোনোটা বন্ধ করে দেব, তাহলে ভারতীয় জনতা পার্টি আপনারা যে নারী বিরোধী পার্টি এবং নারীরা কিংবা যে কোনো এই প্রকল্প যেটাতে নারীরা তার মধ্যে অন্তর্ভুক্ত থাকেন সেইটা আপনারা চান। বারাসতের পঞ্চায়েত সমিতির সহসভাপতি গিয়াসউদ্দিন মণ্ডল তিনি টাকার পাহাড়ে বসে আছেন, আর এই ছবি ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিও ভাইরাল হতেই তীব্র চাঞ্চল্য। আপনাদের আরো একবার জানাই, টাকার পাহাড়ে তৃণমূল নেতা বিপুল টাকার মাঝে বসে বারাসতের পঞ্চায়েত সমিতির সহসভাপতি গিয়াসউদ্দিন মণ্ডল। ভিডিও ভাইরাল হতে তীব্র চাঞ্চল্য। কোথা থেকে এত টাকা এলো জবাব নেই তৃণমূল নেতার। ফোন করা হলেও জবাব দেননি গিয়াসউদ্দিন মণ্ডল। ইডি তদন্তের দাবি করেছে বিজেপি। দেখুন, গিয়াসউদ্দিন মণ্ডল হচ্ছে একজন জমি মাফিয়া, আর তৃণমূল কংগ্রেস এই সমস্ত মাফিয়া চোর ডাকাতকে নিয়ে এই দলটা চলছে এবং পশ্চিমবঙ্গকে কীভাবে লিড করছে আজকের ঘটনা সেটা প্রমাণ করে। তৃণমূল কংগ্রেসের নেতারা এখন সমতলে থাকতে ভালোবাসে না, তারা এখন পাহাড়ের উপর থাকতে ভালোবাসে। যেখানেই দেখা যাচ্ছে যে পাহাড়, টাকার পাহাড়, সেখানেই তৃণমূল কংগ্রেসের নেতাদের দেখা যাচ্ছে। এই গিয়াসউদ্দিন মণ্ডল এবং তার সঙ্গে যারা জড়িত এই সমস্ত দুর্নীতির সঙ্গে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে ইডি হেফাজতে নিয়ে টোটাল এই ধরনের টাকার যে উৎস সেটাকে তদন্ত করে তাদেরকে উদ্ধার করার দরকার।